প্রিয় দর্শক, স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব নির্বাচন, জুলাই সনদ সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই সালাম ভাইকে দিয়ে। সালাম ভাই, বিএনপি নেতারা বেশ কয়েকদিন বা কয়েক মাস ধরেই বলছেন যে নির্বাচনকে বিলম্বিত করতে পিআরের দাবি করেছে কয়েকটি দল। আজকে সালাউদ্দিন আহমেদও বলছে। তো কেন মনে হচ্ছে যে পিআরের নির্বাচনকে বিলম্ব করতেই কয়েকটি দল পিআরের দাবি করেছে? এটা মনে হওয়ার কারণ কি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক ওয়ার্কার্স পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ভাই এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শুনে এটা তো পরিষ্কার, কারণ আমরা একদম ভেরি বিগিনিং এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা বলে আসছিলাম যে আপনি একটা রোডম্যাপ দেন, আপনি কি কি সংস্কার করতে চান, কতদিন সময় দরকার এবং ইন দ্য মিন টাইম কী কী কাজ আপনি করতে চান এবং যত দ্রুত সম্ভব সেই সংস্কারগুলো করে একটা নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু সরকার সেগুলো শুনে নেয় এবং বিগিনিং থেকেই কিন্তু দুই একটা দল এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য চেষ্টা করে আসতেছে। এটা জনগণের মধ্যেও পরিষ্কার, কারণ তারা মনে করে যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। যত দিন যাবে তাদের ধারণা যে বিলম্বিত করলে তাদের একটা সম্ভাবনা থাকবে। সেটা তো জনগণ ডিসাইড করবে। এটা বিলম্বিত 3 মাস আগে আর 6 মাস পরে, এটা খুব একটা কিছু আসে যায় না। তো এখনও যেটা আমরা বলতেছি যে এই বিলম্বিত করার মধ্যে দিয়ে বিএনপির কোনো সমস্যা না, সমস্যাটা জাতির। যেমনি এর আগে বলছিলাম আমরা, ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল আমরা বারবার বলছিলাম যে আপনি ফ্যাসিস্ট হয়েন না, আপনি ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে এই সমস্যাটা বিএনপির না, এই সমস্যাটা আপনার এবং দেশের, এবং তাই হয়েছে। তা আজকেও যেটা, আজকে অন্তত সবাই বুঝতে পারছে যে আমরা নির্বাচনের কথাই যখন বলছি তারা বলছে আমরা নির্বাচন নিয়ে তড়িঘড়ি করতেছি ক্ষমতায় যাওয়ার জন্য। না, দেশের সমস্যাগুলো কিন্তু প্রকট একের পর এক হয়ে আসতেছে। অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে, এমন অবস্থা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর অবস্থা তো খুবই খারাপ। দিন আনে দিন খায় লোকজনদের অবস্থা আজকে খুবই খারাপ। পাশাপাশি আজকে এই সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোনো কিছুই সেইভাবে কন্ট্রোল করতে পারছে না। আন্তর্জাতিক যে সমস্ত সমস্যাগুলোর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সেগুলো সমাধান হচ্ছে না। আজকে বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট আসার কথা সেগুলো আসতেছে না। অর্থাৎ সবাই অপেক্ষা করতেছে নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার, কাজে নির্বাচিত সরকার মানেই শুধু বিএনপি না, নির্বাচিত সরকার মানে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার। পাশাপাশি দেখেন ফ্যাসিবাদ বিদায় হলেও তারা এখনও সীমান্তের ওপারে বসে থেকে মাঝে মাঝে একটু হুঙ্কার দিচ্ছে এবং তারা বলতেছে যে তারা আবার ফিরে আসতেছে। কাজে সবগুলোর কারণে এটা কিন্তু প্রতীয়মান হয় যে বিএনপি যেটা বলে আসছে সেটাই রাইট। এবং এখানে একা বিএনপি না, কিন্তু আজকে সাইফুল ভাই এখানে আছে, আমরা যারা একসাথে রাজপথে যারা আন্দোলন করছি, আজকে সে আন্দোলন করার মধ্যে বেশিরভাগ শক্তি কিন্তু আজকে একমত যে আমরা নির্বাচনের ব্যাপারে। কাজে এখনও দেখেন যখন ফেব্রুয়ারিতে নির্বাচন মোটামুটি আমরা সবাই মেনে নিছি, তারপরেও কেন এখন আন্দোলনের হুমকি? অর্থাৎ জনগণকে একটা বিভ্রান্তের মুখে ফেলা এবং দেশের মধ্যে একটা অস্থিরতার ভাব সৃষ্টি করে। অস্থিরতা ভাবটা সৃষ্টি হলে এই সরকার তো বলতেছে একটা রেগুলার সরকার না, কাজে এই সরকার তো সেটাকে মোকাবেলা করতে পারবে না। তাহলে এই সরকার যদি আজকে ব্যর্থ হয় বা মুখ থুবড়ে পড়ে যায় তাহলে পরবর্তীটা কি হবে? একটা অন্ধকার। কাজেই আমরা বলতেছি যে ওই অবস্থায় যাতে এই রাজনৈতিক দলগুলো ঠেলে না দেয়, তাদের এখনও শুভবুদ্ধি উদয় হওয়া উচিত যে আমরা ফেব্রুয়ারি নির্বাচন সামনে, এই নির্বাচনের জন্য আমরা নেমে যাই, যেগুলো যতটুকু আমাদের ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের ভিত্তিতে বাকিগুলো যেগুলো আছে সেগুলো নির্বাচিত সরকার এসে করবে, ওইটার ভিত্তিতে আমার মনে হয় এখন নির্বাচনে যাওয়া দরকার। তাহলে তো আজকে জনগণের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হচ্ছে না যে আবার কি এরা আন্দোলন করতেছে, তাহলে কি নির্বাচন পিছিয়ে যাবে কিনা? এই প্রশ্নটা আসাই তো খারাপ। জি, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে এই যে নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো আসলে এই ধোঁয়াশাটা কেন তৈরি হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত বিএনপির চেয়ারপারসনের সংগ্রামী উপদেষ্টা মুক্তিযোদ্ধা জনতা আব্দুস সালাম, দর্শক শ্রোতা আপনাদেরকে শুভেচ্ছা জানাই। ধোঁয়াশাটা
তৈরি হয়েছে খানিকটা সত্য, কিছুটা মনে হচ্ছে যে সরকারের কিছুটা নানা তৎপরতা, কথাবার্তা, আলাপ আলোচনা, এটা মানে ধোঁয়াশাটাকে কিছুটা বাড়িয়ে তুলছে বা ধোঁয়াশাটাকে কিছুটা আরও গাঢ় করছে। যেমন এবারও তো মাননীয় প্রধান উপদেষ্টা একদিকে যখন বলছেন বিশ্ব সম্প্রদায়কে যে তিনি ফেব্রুয়ারি মাসে তিনি আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা তার সরকার করছেন, সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। আবার দেখলাম আরেকটা সংবাদ সম্মেলনে বললেন মানুষ তো সরকারকে 5 বছর দেখতে চায়। এই যে এক যাত্রায় দু ধরনের যে বক্তব্য, তো এগুলো তো যথেষ্ট প্রশ্ন জন্ম দেয়, বিভ্রান্তের এগুলো জন্ম দেয়। আরেকটা হচ্ছে যে ফেব্রুয়ারি ব্যাপারে আমরা তো দীর্ঘদিন কথা বলে এসছি, দাবি করে এসছি নির্বাচনের সুস্পষ্ট একটা রোডম্যাপ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টা 5 অগাস্টে আমাদের গণঅভ্যুত্থান বার্ষিকীর দিনে, প্রথম বার্ষিকীর সন্ধ্যায় তিনি যখন আশ্বস্ত করলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, এরপর নির্বাচন কমিশন কিছুদিন পরে তারাও বললেন, তারাও সরকারের দিক থেকে ব্রিফিংটা নিয়ে তারাও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য তাদের এক ধরনের প্রস্তুতি তারা শুরু করেছেন। তারপরে তো কিন্তু দেখা গেল তারপরে এবং এরপরে ইলেকশন কমিশন থেকে 24টা কাজের তার একটা রোডম্যাপ তারা ঘোষণা করলেন। তো দ্যাট শুড বি মোর দ্যান এনাফ। কিন্তু তারপরেও যখন দেখা যাচ্ছে যে কিছু রাজনৈতিক দল নানা অংশীজনদের কাছ থেকে নানা দাবি উত্থাপন করা হচ্ছে, সমাবেশ, বিক্ষোভ, রাজনৈতিক দল রাজপথে কথা বলবেন, দাবি প্রশ্ন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু দাবি দেওয়াগুলো নির্বাচনের সাথে যখন শর্ত যুক্ত করে যখন হাজির হয়, তখন মানুষের মধ্যে প্রশ্ন, বিভ্রান্তি জন্ম দেয়। এটা কি তাদের কথা নাকি সরকারেরই কোনো একটা অংশের কথা, অথবা তারা এই দাবির পেছনে আসলে অন্য কিছু আছে কিনা। আর যখন যেটা আপনি সালাম ভাইকে জিজ্ঞেস করছিলেন পিআরের প্রশ্নটা, তো নিম্নকক্ষে তো পিআর নিয়ে তো কোনো আলোচনাই নেই, এটা আপনারা জানেন। ঐকমত্য কমিশন 2 মাস ধরে যে আলোচনা করেছে, সেখানে তো নিম্নকক্ষে এখন যেভাবে নির্দিষ্ট আসন এবং সেখানে প্রার্থীরা দলীয় পরিচয়ে তারা অংশগ্রহণ করবেন, তার মানে বিদ্যমান পদ্ধতিতে নিম্নকক্ষের আলোচনা। উচ্চকক্ষের ব্যাপারে আমরা আলোচনা করেছি, এক ধরনের নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে ভবিষ্যতে উচ্চকক্ষ হলে সেটা 100 সিট হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সেটা হবে, সে ব্যাপারে নোট অফ ডিসেন্ট সহ একটা ঐক্যমত হয়েছে। তো নিম্নকক্ষের যে আলোচনাই নাই, ঐক্যমত কমিশনের এজেন্ডার মধ্যে যেটা কোনো আলোচনার ভেতরেই নেই, সেটা যখন আপনি আলোচনা উত্থাপন করেন যে এর ভিত্তিতে নির্বাচন হতে হবে, কেউ আবার সুপারলেটিভ ডিগ্রিতে বলছেন এটা না হলে নির্বাচনই করা যাবে না, কেউ আবার হতে দেওয়া হবে না, তার মানে তাহলে কি, তার মানে তাহলে আপনি ঐক্যমতের সেখানেও ভেতরে যে আলোচনা করছেন, বাইরে যখন কথা বলছেন তার সাথে কিন্তু সঙ্গতিটা কিন্তু নাই। এটা একটা দলের দাবি হতে পারে, কোনো দল মনেও করতে পারে ইয়েস এটা হওয়া উচিত, যেভাবে কিছু কিছু দল মনে করেন। আমরা তো মনে করি যে বাংলাদেশে পর্যায়ক্রমে একটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভবিষ্যতে এটাকে যাওয়া যেতে পারে। এবার যদি উচ্চকক্ষের এক্সপেরিমেন্ট হয়, এটার অভিজ্ঞতাটা যদি ভালো হয়, পর্যায়ক্রমে নিম্নকক্ষে কিছু সিটে যাওয়া যায় কিনা, লোকাল গভর্নমেন্টে যাওয়া যায় কিনা। কিন্তু বাস্তবে এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, দলগুলো অপ্রস্তুত, আমাদের ভোটারেরা তারা এখনো পর্যন্ত কিন্তু পিআরে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু এখনো মনস্তাত্ত্বিকভাবে পিআরে যাওয়ার জন্য রাজনৈতিক মনস্তাত্ত্বিক কোনোভাবেই তারা কিন্তু এখন প্রস্তুত না। তো এটা যদি আপনি শর্ত হিসাবে হাজির করেন, তা আপনি জানেন যে এটা এখন দলগুলোর সাথে একমত নেই, সরকারও এটা নিয়ে তারাও কিন্তু পুশ করছে না, ইভেন জাতীয় ঐকমত্য কমিশন তাদের এজেন্ডার মধ্যে নেই। তাহলে এটা আপনি বলছেন কেন? তাহলে বোঝা যায় হয়তো আপনার মনে অন্য কিছু আছে। এটা কাউকে চাপ তৈরি করবার জন্য, এটা কি কোনো অংশীজন কোনো দলের কাছ থেকে কোনো নির্বাচনী সমীকরণ অথবা অন্য কোনো হিসাব নিকাশ ইত্যাকার প্রশ্নগুলো হাজির হচ্ছে। সুতরাং ফেব্রুয়ারি নির্বাচনকে অনিশ্চিত করবার কোনো সুযোগ নেই। সালাম ভাই বলবার চেষ্টা করলেন ফেব্রুয়ারি নির্বাচন, যেটা আমরা বলেছি দেশের মানুষ অপেক্ষা করছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা তারা অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকারের কাছে কাজ করবার জন্য। কোনো কারণে যদি নির্বাচন যদি পিছিয়ে যায়, ভেস্তে যায়, ভণ্ডুল হয়, সত্যি সত্যি দেশ একটা অভূতপূর্ব রাজনৈতিক দুর্যোগের মধ্যে পড়বে। এমনকি অভ্যুত্থানের অংশীজন আমাদের মধ্যেই ভাগ বিভাজন,
আমাদের মধ্যে সন্দেহ অবিশ্বাস বাড়তে থাকবে এবং এই পরিস্থিতির সুযোগটা অন্য কেউ গ্রহণ করবে। এটা কোনোভাবেই বিবেচনার কাজ হবে না। সুতরাং ফেব্রুয়ারিটাকে ধরে যদি এগোতে পারি, বাংলাদেশ যদি সেখানে একটা মোটামুটি একটা ভালো নির্বাচন করতে পারে, তাহলে বাংলাদেশ এটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। সেটা আমরা সবাই মিলে দেখতে চাইব। সালাম ভাই, ভাই বলছিলেন যেটা যে ঐকমত্য কমিশনেও পিআর পদ্ধতি ছিল না, তো যারা এই পিআরটা দাবি করছে যে কয়েকটি দল, তার মধ্যে বেশ কয়েকটা দল জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তারা মাঠে আন্দোলনে ছিল এবং আপনাদের সাথেও রাজপথে ছিল। তো তারা কেন ওই তত্ত্বাবধায়ক সরকার কিংবা সংসদীয় যে পদ্ধতি আছে সেটা ব্যতি রেখে অন্য পদ্ধতিতে গেল? এখানে তো আমরা যেটা বলতেছি যে ভেরি বিগিনিং, যেখানে জাতীয় আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে, যেটা বাংলাদেশ জন্মের পর থেকে এটা ফেস করছে। কোনো অবস্থাতেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র চায় না যে বাংলাদেশটা স্টেবল হোক, বাংলাদেশে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হোক এবং আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশটা মুক্ত হোক, এটা চায় না। এবং সেই কারণেই তাদেরও তো এখানে একটা ষড়যন্ত্র আছে। আর আমরা বারবার যে কারণেই বলে আসতেছিলাম, আমরা নির্বাচন খুব দ্রুত চাচ্ছিলাম ওই কারণেই, কারণ এই ফ্যাসিবাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা এবং সমাজের বিভিন্ন জায়গায় তারা বসে আছে, কাজে তারা তো একটা ষড়যন্ত্র করবেই, কাজে এটা এগুলো ষড়যন্ত্রের পার্ট। আপনি দেখেন ৭২ থেকে ৭৫ যখন এই পরাজিত ফ্যাসিবাদ সেই সময় দেশে এমন একটা অবস্থার সৃষ্টি করছিল যে দেশটার স্বাধীনতাটাই বিপন্ন হতে চলছিল। অর্থাৎ আমার সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু, আমার শিক্ষাঙ্গনে কোনো ডিসিপ্লিন নাই, আমার ব্যবসায়িকদের মধ্যে অবস্থা খারাপ, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, দেশে দুর্ভিক্ষ, এমন একটা অবস্থা। কিন্তু তারপর আমার স্বাধীনতাই বিপন্ন হতে চলছিল। তখনই কিন্তু এই ৭ই নভেম্বরের বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব হলো এবং উনি কিন্তু প্রথম এই জাতীয়তার শক্তিটাকে তিনি সেই সময় সামনে নিয়ে আসলেন যে দেশটাকে রক্ষা করতে হলে জাতীয়তাবাদী শক্তি ছাড়া কোনো বিকল্প নাই এবং আধিপত্যবাদী শক্তির সাথে আমাদের লড়াই করতে হবে। লড়াই করতে হলে এটা একটা রাজনৈতিক শক্তি দরকার। সেই কারণে কিন্তু বিএনপির জন্ম তিনি দিলেন। তা আমাদের কথাটা এখানেই যে সেই সময় দেখেন, আপনি যদি দেখেন ৮৬-৮৭-তে এই পরাজিত ফ্যাসিবাদ কিভাবে আবার তারা কাদের সাথে অ্যালায়েন্স করে আবার মাঠে নামলো। আবার আপনি দেখেন ৯৬ সালে কিভাবে আবার তারা মাঠে আসার সুযোগ পাইল। আমরা কিন্তু বারবার বলতেছি যে আজকে দেখেন একসাথে আমরা লড়াই করেছি। আজকে আমাদের জোটের সাথে একটি দল ছিল, সেই দলটা তো বুঝলাম না, হঠাৎ ৫ই আগস্টের পরে এমন কি ঘটনা ঘটে গেল যে বিএনপির বিরুদ্ধে একদম তারা দাঁড়ায় গেল। আমরা তো অনেক অপবাদ নিয়ে তাদেরকে কাঁধে নিয়ে চলেছি, আমরা তো তাদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেই নাই। কিন্তু হঠাৎ করে ৫ই আগস্টের যখন জাতীয় ঐক্যটা সবচেয়ে বেশি জরুরি, যখন আমাদের নেতা তারেক রহমান সাহেব বললেন যে আমি জাতীয় সরকার, অর্থাৎ আমি যদি এককভাবেও বিএনপিকে জনগণ ক্ষমতায় দেয়, তাও এই দেশটা যে লন্ডভন্ড সব ছিন্ন হয়ে গেছে, এটাকে বিল্ড আপ করতে হলে জাতীয় ঐক্যটা সবচেয়ে বেশি দরকার। এই জন্য আমি জাতীয় সরকার গঠন করব নির্বাচনের পরে হলো আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে। সেই জায়গায় ওনারা কেন এটার বিপক্ষে বিএনপির বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিতে হবে, এটাই তো পরিষ্কার না। তাহলে কি তাদের উপরে ভর করে কি আবার পরাজিত ফ্যাসিবাদকে আসার জন্য কি তারা পথ করে দিচ্ছে না? এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে এটা খুব একটা অমূলক হবে। এর জন্যই বলবো যে এখনও সময় আছে এগুলো থেকে ফিরে এসে গণতন্ত্রটাকে এখন পর্যন্ত আমরা ফিরে আনতে পারি নাই। গণতন্ত্রটাকে ফিরে আনার জন্য একটাই ভাই, যত কিছু যে চোখ বন্ধ করে এখন আমাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার একটাই উপায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন। আজকে সেই নির্বাচনে আমরা যাই, তারপরে আমাদের যার যার ম্যানিফেস্টো আছে, যার যার দাবি আছে, ওই নির্বাচনে আমরা আমাদের দাবি নিয়ে যাই। জনগণ যার পক্ষে রায় দিবে তারা আইসা সেটাকে পরবর্তী পর্যায়ে পার্লামেন্টে বাস্তবায়ন করবে। আজকে যে টিআর বা পিআর এই যে কথাটা বলে আসতেছে, এটা তো ৫ই আগস্টের আন্দোলনও ছিল না এবং পরবর্তী পর্যায়ে ৫ই আগস্টের পরেও কিন্তু যেটা বললো সাইফুল ভাই বললো যে ঐক্য করার জন্য যে কমিশন, সেই কমিশনের এজেন্ডাতেও ছিল না। কিন্তু এখন হঠাৎ করে এনে, অর্থাৎ এই সরকারকে বিভ্রান্ত করা বা এই সরকার প্রেশার করা, এই সরকার তো এমনি নর্মাল কাজই করতে পারতেছে না। আরও এই সরকারকে বিভ্রান্ত করা এবং প্রেশারাইজ করে তারা কি করতে চায়,
তারা কি করতে চায় এখানে তো আমরা বুঝতে পারি না সেটাতে। এই কারণেই বলবো যে সেটা থেকে যদি তারা গণতন্ত্রটা ফিরে আনতে চায়, যদি দেশের স্বার্থে রাজনীতিটা করতে চায়, তাহলে এখন আমাদের নির্বাচনমুখী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জি, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে এই যে আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। তো আপনারা সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন, আর উনি বলছেন যে প্রহসন হতে যাচ্ছে। তার এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? আমি ওনার বক্তব্যের পুরো টেক্সট আমি দেখিনি, আমি শুধু অনলাইনে হেডলাইনটা একটু আমি আসার সময় দেখছিলাম। না, আমরা নিশ্চয়ই একটা প্রহসনের নির্বাচনের জন্য নিশ্চয়ই আমরা ফেব্রুয়ারিতে আমরা যাচ্ছি না। সুতরাং এটা খুবই অমূলক কথা এটা, এবং এটা একটা বিভ্রান্তি এটা তৈরি করবে। বরঞ্চ ওনারা দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনার 15 বছর 3টা নির্বাচনকে ওনাদের রাজনৈতিক সহযোগিতার কারণে ওনারা চূড়ান্ত প্রহসনে এটাকে তারা পর্যবেসিত তারা করেছিলেন। 2014 সালে, তারপরে 2018 সালে, সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি। তো আওয়ামী লীগের এই রাজনৈতিক তার যে দুর্বৃত্তপনা, নির্বাচনের নামে চূড়ান্ত তামাশা, নির্বাচনটাকে জাহান্নামে নিয়ে যাওয়া, নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলা, এবং গোটা নির্বাচনী ব্যবস্থাকে যেখানে এক ধরনের ক্ষমতা যাওয়ার একটা বলতে পারেন এক ধরনের বৈধতা দেওয়ার একটা কৌশলী সিল হিসাবে তারা ব্যবহার করেছেন। জাতীয় পার্টি তো তার প্রধান রাজনৈতিক সহযোগী হিসাবে তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং তার এই বক্তব্যটা কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য না। তিনি যেটা বলতে পারতেন যে আমরা, হ্যাঁ আমি মনে করি যে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা কিভাবে ভালো নির্বাচন করা যাবে সে ব্যাপারে পরামর্শ বলা যেতে পারে, আমাদের বিভিন্ন সুপারিশ আমরা করতে পারি। আমি নিশ্চয়ই মনে করি দেশের এখন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এতে অনেকগুলো ঝুঁকি আছে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে। সুতরাং আমরা ল এনফোর্সিং এজেন্সিকে গোটা পুরো পেশাগত দায়িত্বের মধ্যে তাদেরকে যুক্ত করা এক, এবং যে কারণের জন্য আমরা এবার বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘাতে সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। প্রায় 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্যকে ডিপ্লয় করা হবে এবারকার নির্বাচন সেন্টারগুলোতে। তার মানে পুলিশের সঙ্গে বাড়তি একটা ফোর্স আমরা যুক্ত করছি, এবং অন্যান্য বাহিনী এটা যুক্ত করবে। এখনো পর্যন্ত ধরুন সরকারের দিক থেকে তো সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ আছে, জনপ্রশাসনের এখনো পর্যন্ত একটা দলীয়করণ বা দলীয় আনুগত্যের নানা ধরনের সংকট আমরা দেখছি। দিজ আর চ্যালেঞ্জেস, তো সেগুলোকে আমরা লোকেট করতে পারি। আরেকটা হচ্ছে এখনো পর্যন্ত আছে না, ধরেন পুলিশ 10 জন যুবক যদি একসঙ্গে দাঁড়িয়ে যায়, পুলিশ 2 জন দাঁড়িয়ে আছে, পুলিশ দেখলে কিন্তু নিজেরা ওখান থেকে সরে যাচ্ছে, ভাবছে এই যুবকরা তাদের উপরে হামলে পড়ে কিনা। এই যে পুলিশ যে এখনো ট্রমার মধ্যে আছে, পুলিশ যে এখনো একটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারছে না, তো এটা তো নিশ্চয়ই এখন দায়িত্ব আছে। আমি মনে করি যে সময়টা আছে, সবাইকে আস্থার মধ্যে নেওয়া দরকার। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, জনগণ অর্থাৎ ভোটারেরা এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাইকে নেওয়ার মধ্য দিয়ে আমরা প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবো কিনা জানি না, কিন্তু নিশ্চয়ই একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন, যেটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এরকম নির্বাচনে অবশ্যই আমরা চাই। এখানে সরকারের পলিটিক্যাল উইজডমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের পলিটিক্যাল বার্তাটা কি যাচ্ছে সরকারের সমস্ত টায়ারে, ডিসি, এসপি, থানা সমস্ত পর্যায়ে, যে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং জাতীয় পার্টির চেয়ারম্যান যেটা বললেন, তিনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি সেটা জানি না, কিন্তু আমরা নিশ্চয়ই একটা ভালো নির্বাচন করতে চাই, এবং রাজনৈতিক দলগুলো যারা আলাপ আলোচনা করছেন, সত্যি সত্যি এদেশের মানুষ নির্বাচনকে যে উৎসব মনে করে, 15 বছর এটাকে তারা পুরোপুরি ভুলিয়ে দিয়েছিলেন। সেই জায়গাটাকে একটা পার্টিসিপেটরি, একটা ইনক্লুসিভ নির্বাচন কিভাবে করা যাবে, সবাই মিলে যদি আমরা মনোযোগ দিতে পারি, আমি মনে করি যে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা ভালো নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। জি, সালাম ভাই, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে জিএম কাদের একটা মন্তব্য, তিনি বলছেন জাতীয় পার্টি কখনো স্বৈরাচারের দোষর ছিল না, যারা দোষর তারা দল থেকে চলে গেছে। তার এই বক্তব্য কতটুকু সত্য, এই বিষয়ে মন্তব্য চাই। আরেকটি হচ্ছে যে বিএনপি কি জাতীয় পার্টিকে এই নির্বাচনে চায় কিনা? এটা হাসি ছাড়া তো আর পাবলিক এটা কিভাবে নিবে, কারণ এটা তো আওয়ামী লীগ তো নির্বাচনই করতে পারতো না যদি জাতীয় পার্টি তাদের সাথে
নির্বাচনে না যেত, তারা একসাথে সরকারের মন্ত্রী নেয়, আবার তারা বিরোধী দল। এই যে মানে জনগণের সাথে ফাইজলামি করা, মস্করা করা, এগুলো কেরা করছে? সংসদটাকে আজকে একটা মস্করার জায়গা করে ফেলছিল। কাদের কারণে সম্ভব হয়েছে? শেখ হাসিনার একার পক্ষে সম্ভব হয়েছে? যদি জাতীয় পার্টি তাদেরকে সহযোগিতা না করতো। তা কাজেই সেইটা আমরা যেটা আজকে, যদি আপনি কিভাবে আশা করেন যে আজকে যদি ফ্যাসিবাদের মতোই কথা যদি সে বলে যে আজকের এই নির্বাচন একটা তামাশা নির্বাচন হতে যাচ্ছে, তাহলে তাকে আবার প্রহসনে, তাহলে আপনি তারা কিভাবে মনে করেন যে সে আমাদের পক্ষের, অর্থাৎ গণতন্ত্রের পক্ষের শক্তি? গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প কিছু আছে? বিকল্প তো কিছু নাই। গণতন্ত্র থেকে যখন সরে গেল তখনই তো সে ফ্যাসিস্ট হইল। আমরা তো বারবার সেই সময় বলছি যে আপনি গণতন্ত্র থেকে সরেন না, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা থেকে নামার যে একটা সিঁড়ি, সেটা হলো গণতন্ত্র, ভোট। সেখান থেকে সরে যায়, বাহনটা ধরছিল সেই সময় লোকালি জাতীয় পার্টি, আর বাইরে হলো ইন্ডিয়া। এই দুইটার উপর নির্ভর করেই তো সে নির্বাচনটা করছে। তাই কাজে এখানে তো পরিষ্কার, কাজে সে তো এই কথাটা বলবে, এটা অবাস্তব কিছু না। কাজে সে যদি তার মুখে এই কথা আসে, তাহলে আবার তাকে নিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রায় শরিক হবে সে, এটাও তো আশা করাটা ঠিক না। এই জন্যই বলবো যে আর নির্বাচনের প্রশ্নে যেটা আপনি বলছেন, শোনেন, 5ই আগস্টের পরে কয়েকদিন তো পুলিশ ছিল না দেশে। বিদেশেও আজকে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তাদের এখানেও যদি এরকম হইতো যে কয়েকদিন ল অ্যান্ড অর্ডার যারা কন্ট্রোল করে, সেই পুলিশ বা বাহিনী যেটা থাকে, তারা যদি অবসেন্স থাকে, তাহলে সেই সময় কিন্তু অ্যানার্কি হয়ে যায় দেশে একটা। কিন্তু আপনি দেখেন যে সেই সময় তারেক রহমান সাহেবের এক বক্তব্যে, টোটাল আবার খালেদা জিয়ার বক্তব্যে, সেই সময় সারা দেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবং আমরা কি সেই সময় এই ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা, যে পুলিশ আমার বুকে গুলি করছে, সেই থানাকে রক্ষা করার জন্য আমাদের ছেলেমেয়েরা সেই সময় সেখানে ভলান্টিয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছে। তো এই জন্যই বলবো যে আসলে নির্বাচনটা যদি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করতে হয়, শুধু ওই পুলিশ এসে পাহারা দিবে আর একটা নির্বাচন হয়ে যাবে সেটা না। আমারও এখানে দায়িত্ব আছে, প্রতিটা রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে। আমরা যদি মনে করি যে হ্যাঁ একটা নির্বাচন হওয়া দরকার, একটা নির্বাচিত সরকার আসা দরকার, আমরা পারি নির্বাচনটাকে সুষ্ঠু করতে, আমরাই পারি। আমরা জনগণকে সাথে নিয়ে আমরাই নির্বাচনটাকে গ্রহণযোগ্য করতে পারি, সুষ্ঠুও করতে পারি। কারণ আমরা সেটা চাই কি না, আমাদের মধ্যে যদি কোনো দল সেটা অন্য কিছু চায় তাহলে অন্য কথা। তবে আমরা মনে করি যে দেখেন এই যে কত চেষ্টা করছে আজকে যে হিন্দু ধর্মাবলম্বীদের 5ই আগস্টের পরেই প্রতিবেশী রাষ্ট্র ফলাও করে প্রচার করার চেষ্টা করছে যে এখানে মাইনরিটিরা কোনোভাবেই থাকতে পারতেছে না, তাদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু আজকে সেটা ভুল প্রমাণিত হয়েছে। গত বছরে তাদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপূজা কত শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হয়েছে। এবং সেটা কেন হয়েছে? শুধু পুলিশের জন্য না, সেটা হলো যে আমরা, অর্থাৎ প্রতিটা রাজনৈতিক দল, জনগণ আজকে সেটাকে সেভাবে প্রটেক্ট করেছে বলেই হবে। তো কাজে যারা ভয় দেখাচ্ছে যে পুলিশ নাই, পুলিশ দুর্বল, এই জন্য নির্বাচন হবে না, নো, আমি এটা বিশ্বাসই করি না। এটাকে প্রটেক্ট করতে পারি আমরা যে রাজনৈতিক অ্যালায়েন্স, অর্থাৎ আমরা যারা ফ্যাসিবাদকে বিদায় করেছি, আমরা যদি চাই যে একটা সুষ্ঠু নির্বাচন দরকার, তাহলে আমরাই কিন্তু সেই জায়গাটা আমরা ক্রিয়েট করতে পারি। কাজে এটা অন্য কোনো ব্যাপার না। আর এখানে তো ষড়যন্ত্র হবেই। আর এইখানে আজকে যারা বলে যে আওয়ামী লীগকে ফিরে আনতে হবে, আরে ভাই, আওয়ামী লীগ নিজেই তো ফিরতে চায় না গণতান্ত্রিক ধারায়। আমরা তো ওই সময় বলছি যে আপনি ওই পথে যায়েন না, আপনি ভোটের রাজনীতিতে থাকেন, সে থাকে নাই। প্লাস আজকে আওয়ামী লীগ এই পর্যন্ত যে গণহত্যাটা করছে, তারা কি এই পর্যন্ত বলছে যে হ্যাঁ আমার এটা অন্যায় হয়েছে? অন্যায় হয়েছে একবার বলছে? বা আওয়ামী লীগের কোনো নেতা বলছে? তো কাজে আমার দায়িত্বটা তো এখানে নাই। আজকে যদি গোলাম কাদের এটা বলে থাকে, তাহলে তো তার অবস্থানটা সে পরিষ্কার করে ফেলছে। তার অবস্থানটা যদি পরিষ্কার থাকে, তাহলে আমার অবস্থানটা পরিষ্কার থাকতে হবে তার বিষয়ে। তাকে তো বিলিভ করার মতো, তাহলে যদি এটা বলে, আমি শুনি নাই যেটা সাইফুল ভাইও বললেন যে উনি শুনে না, আমিও শুনেও নেই, দেখি নাই, কিন্তু আপনি যেটা বললেন যেটা এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তার অবস্থানটা সে পরিষ্কার করে ফেলছে যে সে এখনো ফ্যাসিবাদের দোসর হিসাবে আছে। কাজে ফ্যাসিবাদের দোসর হিসাবে থাকলে তাকে আমার গণতান্ত্রিক যাত্রায় তাকে আমি পাশে আনলে তো সে আমাকে ক্ষতি করবে, সে দংশন করবে। কাজে তাকে নিয়ে নির্বাচনে যাওয়ার তো কোনো সুযোগ নাই তাদের বিচার করা ছাড়া। সালাম ভাই শেষের দিক দিয়ে একটু বলেছে যে ফেসিবাদের যারা জড়িত ছিল ফেসিবাদের সাথে এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার চলছে।
তো ফেসিবাদের যারা দোষর তাদের বিচার করা উচিত কিনা সালাম ভাই শেষের দিকে একটু বলেছে, আপনি একটু। না, একটা তো হলো যে ধরুন যারা দোষর আছেন, প্রথমত জাতীয় পার্টি একটু বলি। হ্যাঁ, জাতীয় পার্টি এটা তো ইতিহাসের সত্য যে এরশাদকে নিয়ে 14 সালে যে নাটক হয়েছে এটা আমরা জানি। এটা তাদের দলের মধ্যে তো দ্বৈততা ছিল, এটা ছিল তাদের মধ্যে দ্বিধা ছিল, নানা প্রশ্ন ছিল। তো এটা আমরা জানি। তাকে অসুস্থ করে ফেলা, হসপিটালে নিয়ে যাওয়া, জোর করে ভর্তি করানো, এগুলো আমরা জানি। 18 সালের ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়েছে, বাট 24 সালে আবার আমরা দেখলাম যে একই ব্যাপার। তো ওনারা যদি জাতীয় পার্টি তারা যদি রাজনৈতিকভাবে দোসরের ভূমিকা পালন না করতেন, 24 সালে তাদের তো সুযোগ ছিল। আমি যদি ধরেও নিই যে 14 সালের কথা, বা যেহেতু 18 সালে সবাই আমরা অংশ নিয়েছিলাম, মানে নির্বাচনের প্রার্থী হিসেবে ছিলাম, পরে তো এরা চূড়ান্ত তামাশা হয়েছে, দিনের পর রাতে হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু 24 সালে তো তাদের সুযোগ ছিল এই নির্বাচন থেকে, তারপরে সেখান থেকে পুরোপুরি। তিনি তো ইন্ডিয়াতে গেলেন, দিল্লিতে গেলেন, ফিরে এসে সাংবাদিকরা জিজ্ঞেস করলো কেন গেলেন, কি আলোচনা করলেন, বললেন এখন কথা বলা যাবে না। একজন রাজনীতিক তিনি অন্য দেশে গেলেন, ফিরে এলেন, তিনি মুখ খুললেন না, তাতে মানুষ বিবেচনা করতে পারে, মানুষের ধারণা কি হতে পারে, এই ধরনের অসংখ্য ঘটনা বলা যেতে পারে। সুতরাং রাজনৈতিক দিক থেকে এটা দায়টা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আপনি যেটা বললেন, তাদের হয়তো রাজনৈতিকভাবে তো রাজনৈতিক দলের বিচারটা কারা করে? প্রধানত জনগণ করে। আমি মনে করি, আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা আমার নিজের অবস্থান হচ্ছে, কোনো দলকে নিষিদ্ধ করাটাকে আমি কোনো সমাধান মনে করি না। গ্লোবালি আমাদের ফ্যাসিস্ট বা নাজিস্টদের ওদেরকে নিষিদ্ধ করা এরকম কয়েকটা এক্সাম্পল ছাড়া পৃথিবীর প্রায় অধিকাংশ ক্ষেত্রে নিষিদ্ধ করে কোনো সংকট থেকে বেরিয়ে আসা যায়নি। কাউকে যদি আপনি সমাজ থেকে সরিয়ে দিতে চান, পলিটিক্যাল এরিনা থেকে, আপনি পলিটিক্যালি, ইডিওলজিক্যালি, কালচারালি, অর্গানাইজেশনালি তাকে আপনি মোকাবেলা করবেন, কমবেট করবেন, কথা বলবেন। বাংলাদেশে মুসলিম লীগ থেকে শুরু করে গত 53-54 বছরে মিনিমাম 30-40-50টা দল হারিয়ে গেছে না? তার মানে যারা জনগণের আকাঙ্ক্ষাকে আর প্রতিনিধিত্ব করতে পারে না, যারা নিজেদেরকে অপাঙ্ক্ত, অবসোলেট হিসেবে নিয়ে যায়, তাদের একটা স্বাভাবিক মৃত্যু ঘটে তাদের। তো এরকম তো এবারও অনেক দলের মৃত্যু ঘটেছে এবং মৃত্যুটা ঘটবে। তাদেরকে আনুষ্ঠানিকভাবে তো নিষিদ্ধ করার প্রয়োজন না। নিষিদ্ধ যেটা বললাম, মোকাবেলা ওইভাবে করবেন। আরেকটা, নিষিদ্ধ করতে গেলে কি পাল্টা এটা বুমেরাং হয়, এটা পুরনো আবার একটা কাউন্টার, একটা সহানুভূতির আবার জন্ম নেয়, এটা আরেকটা সংকট। তারপর আমি যেটা মনে করি, এই জন্য রাজনৈতিক বিচারটা হলো রাজনৈতিকভাবে করার প্রশ্ন। দলের ব্যাপারে যদি কোনো ফৌজদারি অপরাধের প্রশ্ন থাকে, যারা খুন, গুম, অপহরণের সঙ্গে বড় ধরনের ফৌজদারি অপরাধ করেছে, যুদ্ধাপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, আইসিটি ট্রাইব্যুনালে এবার একটা বিধান যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর বিচার করার ব্যাপারে। বিএনপি দেখলাম তারাও কালকে তাদের এক নেতা তিনি বললেন। সুতরাং আইসিটি ট্রাইব্যুনালে তার একটা বিচারিক কার্যক্রম আছে। বাস্তবে তো অনেকগুলো বিচারের প্রশ্ন কিন্তু জমা আছে। আমরা কোন বিচার কখন করব, কোনটাকে এখন পেন্ডিং রাখবার, কোনটাকে সামনে আনবো, এটাও একটা রাজনৈতিক বিবেচনার প্রশ্ন। সুতরাং আমি প্রধানত মনে করি নিষিদ্ধ করার সমাধান না। আপনি ব্যক্তির অপরাধকে আপনি অপরাধ হিসাবে চিহ্নিত করেন, তাকে সর্বোচ্চ শাস্তিরও বিধান আছে। আর দলের আমি মনে করি নির্বাহী আদেশ দিয়ে এই নিষিদ্ধ করাটা এটা খুবই ভুল তৎপরতা। আপনি বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে যদি আপনি নিষিদ্ধ করতে চান কার্যক্রম, সেটা একটা আলোচনা, এবং ফাইনালি এটা মানুষ ঠিক করে কোন দলকে আসলে মানুষ কিভাবে নেবে। আমরা একটু জোট নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি আছে। ওটা একটু সালাম ভাইকে একটু ভালো করে ধরেন। কি করছেন? বিএনপি কি একাই নির্বাচন করবে নাকি জোট করে নির্বাচন করবে? বিএনপি এখন লক্ষণ দেখে এরকম মনে হচ্ছে, বিএনপি মনে হচ্ছে একাই করতে চাচ্ছে। সালাম ভাই বলুক। আমরা তো দেখেন, আমাদের নেতা, আমি তো প্রথমে আপনাকে বললাম যে আমাদের নেতা তারেক রহমান কিন্তু অনেক আগেই বলে দিছে যে বিএনপি এককভাবেও যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তারপরও সাইফুল ভাইদেরকে নিয়েই আমরা সরকার গঠন করবো। অর্থাৎ এটা কিন্তু আগেই বলে দিছে। কাজে আমরা কিন্তু জোটের বাইরে নাই। আমরা তো এখনও চাচ্ছি যে আমাদের মানে যাদের দলগুলো, যে সমস্ত দলগুলো আমাদের রাজনীতির মাঠে ছিল, বিরোধী দলে ছিল, আর দেশটা তো, এটা তো আওয়ামী লীগের মতো আমরা তো বিলিভ করি না। সেই সময় দেখেন আওয়ামী লীগকে বারবার
কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। আজকে যে আওয়ামী লীগকে আমরা সুযোগ দিতে চাই, সুযোগ দিলে সে কি আমার গণতান্ত্রিক যাত্রাটা স্বচ্ছ হবে, না আবার এটা অপরিচ্ছন্ন হবে? সুযোগ দিলে কি আবার আধিপত্যবাদী শক্তি তার কাঁধে ভর করে আমার বাংলাদেশের রাজনীতিটাকে আবার নষ্ট করবে, না ভালো আনবে? আমাকে সেটা চিন্তা করতে হবে। সেটা আমরা তো দেখছি, অতীত অভিজ্ঞতা তো আমার কি বলে, কাজে সেটা তার দলের ব্যাপারে বা তাদের ব্যাপারে সেটা চিন্তা করে আবার ফাইনালি তো অবশ্যই এটা তো জোর করে চাপায় দেওয়ার কিছু নাই, মানুষই ডিসাইড করবে, সেটা তো ঠিকই আছে। কিন্তু তারপরও তার অতীতটাকে আমার বিবেচনায় রাখতে হবে, তার বর্তমান অবস্থানটা আমাকে বিবেচনায় রাখতে হবে। বর্তমান অবস্থায় তো সে এখনো সে বলে যে সে নির্বাচিত প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ তো এখনো বলে নাই। আমি বলতেছি যে আওয়ামী লীগের পক্ষে যে আমি কথা বলবো, তা আওয়ামী লীগ তো নিজেই স্বীকার করেনি এখন পর্যন্ত যে তারা গত কয়টা নির্বাচন এটা অন্যায় করছে, তারা এই গণতান্ত্রিক প্রসেসটাকে নষ্ট করছে, এটা অন্যায় করছে, তারা এতগুলো মানুষকে, অর্থাৎ একটা গণহত্যাকারী একটা দল, এটা যে দলটা সরকারে ছিল, সেই গণহত্যার কোনো কিছু হবে না। আপনি তাকে এমনি করে দিবেন, আবার রিহেবিলিটেট করবেন, এটা তো হইতে পারে না, তাই না? তো সেটার জন্য সেটা চিন্তা, যে জায়গায় যদি আজকে মনে কর আওয়ামী লীগের সভানেত্রী ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগের সেক্রেটারি ছিল ওবায়দুল কাদের, তাদের ভূমিকাটা কি ছিল এটা লাস্ট ডে পর্যন্ত? সে পাশাপাশি সে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর চেয়ার দখল করেছিল, যেটা আমরা বলি নির্বাচিত না, দখল করেছিল। তো কাজে সেই দখলদারের বিচার হবে না? দখলদারের বিচার হওয়ার পরে তারপরে যদি সে নিজেও তো, আমি বললাম যে এখন পর্যন্ত স্বীকারই করে নাই। তা আমি এই ব্যাপারে আলোচনারই আমার মনে হয় যে কোনো সুযোগই নাই। এটা পাবলিকের কাছে ছেড়ে দেন, পাবলিক ডিসাইড করবে নির্বাচনের মধ্য দিয়ে। আর জোটের ব্যাপারে যেটা বলছেন, হ্যাঁ আমরা তো চাই, এবং আমরা অবশ্যই যেটা ইতিমধ্যেই দেখছেন যে যারা আমাদের সাথে দীর্ঘদিন আন্দোলনে ছিল, অবশ্যই আমরা চেষ্টা করব যে তাদেরকে কিভাবে একই সাথে যাতে নির্বাচনটা আমরা করতে পারি, সেই প্রসেস নিয়ে আমাদের সিনিয়র নেতারা অবশ্যই ইতিমধ্যে ওনাদের সাথে আলাপ আলোচনা করছে। এবং আমরা চাই যে কোনো অবস্থায় নির্বাচনটা হোক, এবং সেই নির্বাচনে আমরা সবাই কিভাবে অংশগ্রহণ করতে পারি, জোটবদ্ধভাবে করতে পারি না দল হিসাবে করতে পারি, যেটাই হোক আমরা আলাপ আলোচনার ভিত্তিতেই আমরা সেটা করতে চাই। আপনার কাছে আর চিঠি হচ্ছে যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ জোটের ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত বা তাদের কি পরিকল্পনা? ধন্যবাদ। আমরা তো গণতন্ত্র মঞ্চ তো 6টা রাজনৈতিক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ। বাস্তবে আমরা তো ধরুন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিএনপির সাথে তো আমাদের 31 দফার ভিত্তিতে আমাদের একটা বোঝাপড়া আমাদের ছিল, যে 31 দফার অনেকগুলো এখনো আছে, এবং যে 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে যার অধিকাংশে আছে, এর বাইরেও আমরা আরো অনেক কথাবার্তা বলেছি। এটা সত্য, বিএনপির দিক থেকে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে সালাম ভাই যেটা বললেন, তাদের দায়িত্বশীল জায়গা থেকেই তাদের শীর্ষ নেতারা তারা বলে আসছেন। সরকার তো ধরেন গঠনের ব্যাপারে তাদের বক্তব্য আছে, সেটা তো পরের একটা আলোচনা। বাট বিএনপির এই ডিজায়ার যে তারা যে সবাইকে নিয়ে সরকার গঠন করবেন, এটা তো তার একটা ম্যানিফেস্টেশন আগে হতে হবে পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে। সত্যি সত্যি লড়াইয়ের দলগুলো, লড়াইয়ের প্রতিনিধিরা, লড়াইয়ের সংগ্রামী মানুষগুলো, তারা জাতীয় সংসদে তারা নির্বাচিত হয়ে আসছেন কিনা, বা তারা কিভাবে নির্বাচিত হচ্ছেন, এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কথা হয়েছে, যোগাযোগ আছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক। এর বাইরেও আমরা অন্যান্য প্রগতিশীল গণতান্ত্রিক অথবা বাম প্রগতিশীল ধারার বিভিন্ন দলের সাথেও আমাদের দলগতভাবে আলোচনা আছে, গণতন্ত্র মঞ্চগতভাবে যোগাযোগ আছে, আলাপ আলোচনা আছে। আমরা চেষ্টাও করছি একটা রাজনৈতিক বা এমনকি নির্বাচন কেন্দ্রিক একটা বোঝাপড়াটা তৈরি করা যায় কিনা। তবে একটা কথা আমি উল্লেখ করতে চাই, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বোঝাপড়াটা নিশ্চয়ই আমরা চাইব সম্মান এবং মর্যাদার সাথে আমরা চাইব। আমি খুব পরিষ্কার করতে চাই, সালাম ভাই এখানে আছেন, তিনি দলের খুবই গুরুত্বপূর্ণ তিনি নেতা, পুরনো পড় খাওয়া তিনি নেতা। 18 সালে আমি শুনেছি, তখন তো আমরা এই বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম না। 18 সালে জাতীয় ঐক্যমত, যেটা জাতীয় ঐক্য ফ্রন্ট, তার সাথে বিএনপি খুব বেশি সুবিচার করতে পারেনি, এরকম একটা কথা এটা আমরা পরবর্তীকালে আমরা শুনেছি। এবং ঐক্যমত কমিশনের
জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে বিএনপির যে আচরণটা সেটা খুব বেশি ডিগনিফাইড সেটা হয়নি। এটা আমি আজকে বাংলা ভিশনের মাধ্যমে কথাটা বলতে চাই। এটা বিএনপির নেতৃবৃন্দ নিশ্চয় কথার বিবেচনার মধ্যে তারা রাখবেন। এই যে জামাত ইসলামীকে যে বিএনপি যে 25টা সিট যে এককভাবে ছেড়ে দিয়েছিলেন, ডক্টর কামাল হোসেন যিনি অফিসিয়ালি তিনি জাতীয় ঐক্য ফ্রন্টের যিনি চেয়ারম্যান বা প্রধান ছিলেন, পরে তিনি বলেছেন তিনি জানতেনই না যে জামাত ইসলামীকে বিএনপি এককভাবে 25টা আসন তারা ছেড়ে দিয়েছিলেন। তো এবারও বাইরে যদি আমি দেখি, সালাম ভাই যেটা বললেন বিএনপির সঙ্গে জামাতের এত, বিএনপি জামাত কেন এরকম বিএনপির সমালোচনা করছে, আবার এই যে তলে তলে এবারও কি এরকম কোনো বোঝাপড়া যে তার শরিকরা জানেই না যুগপথে যাদেরকে নিয়ে লড়ছেন, পড়ছেন, আন্দোলন করছেন, মার খাচ্ছেন, গুলি খাচ্ছেন, তারপরে যদি বোঝা যায় যে এদের জানার বাইরে আপনারা তলে তলে কাদের সঙ্গে কি ব্যবস্থা করছেন, এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আপনাদের মনে আছে কি না, তো সেটা আমরা জানি না। থাকলে তো সেগুলো নিশ্চয় খোলামেলা বলবেন। আর আমি মঞ্চের কথা বলতে চাই, আমি মাত্র মঞ্চের বৈঠক থেকে উঠে আসলাম। আমরা তোপখানা রোডে আমাদের মঞ্চের এখনও বৈঠক চলছে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিএনপির সঙ্গে যেহেতু আমাদের পূর্বাপর একটা বোঝাপড়ার জায়গা আছে, নিশ্চয়ই আমরা প্রাথমিকভাবে বিএনপির সঙ্গে আমরা কথাবার্তা বলবো, আলাপ আলোচনা, কিন্তু আমরা এটা মর্যাদা, সম্মান এবং স্বীকৃতির ভিত্তিতে আমরা চাইব যে তার আগামী নির্বাচনের রাজনৈতিক ভিত্তিটা কি, এটা 31 দফার বাইরে কি লক্ষ্যে বিএনপির সঙ্গে, এটা কি যে কোনোভাবে কেবলমাত্র পার্লামেন্টে যাওয়া, যে কোনোভাবে তারপরে পার্লামেন্টে যে কোনো কায়দায় যাওয়া, নিশ্চয়ই এরকম একটা আর নীতিহীন কোনো জায়গাটা গণতন্ত্র মঞ্চের কোনো দল বিবেচনা করছে না। আমরা যেটা বলেছি মর্যাদা, সম্মান, স্বীকৃতি এবং বাস্তব অবস্থা বিবেচনা করে মঞ্চকে সবাইকে বিবেচনা করতে হবে রাজনৈতিক জায়গাগুলো থেকে। সুতরাং বিএনপি যদি সেই প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দিতে পারে, ব্যাপারটা একরকম হবে। আর 18 সালের মতন এরকম কোনো ভূত যদি বিএনপির ঘাড়ে যদি চেপে বসে থাকে, তলে তলে আমাদের জানার বাইরে বিএনপি অন্য কিছু করে থাকে, তো বিএনপি তো তাহলে নতুন বিপদ নিয়ে চলবে, নতুন ধরনের অনেকগুলো সংকট তারা কিন্তু ডেকে আনবেন। আমি আশা করি ওরকম একটা পরিস্থিতি এবার হবে না। বিএনপি নিশ্চয়ই, বিএনপির এবার প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা হয়েছে এবং আমি বিশ্বাস করতে চাই পাবলিকলি তারা যে কমিটমেন্ট করেছেন তার উপরে তারা দাঁড়াবেন এবং সেটাকে অর্জন করার জন্য বড় দলের একদম হৃদয়টাকে বড় করা দরকার। সুতরাং সেই ঔদার্য তারা যদি দেখাতে না পারেন তাহলে অনেক কিছু কিন্তু ভেস্তে যাবার কিন্তু আশঙ্কা আছে। সালাম ভাই, সাইফুল হকের আলোচনা শুনছিলেন যে তলে তলে বোঝাপড়া, ঐক্য ফ্রন্টের সাথে আসন কথাটা বলেছেন, এই বিষয়ে আপনার মন্তব্য? না, এটা বিএনপি তো এটা পরীক্ষিত দল এবং বিএনপির একটা গ্লোরিয়াস একটা অতীত আছে যে দেশের সংকট মুহূর্তে বিএনপি দাঁড়িয়েছে মানুষের পাশে। আর শুধু ক্ষমতার জন্য যে বিএনপি রাজনীতি করে না, এটাও কিন্তু অতীতে প্রতিটা সময় বারবার প্রমাণ দিয়েছে। তো কাজে আর আরেকটা হলো যে চলার পথে তো ভুল ভ্রান্তি হতেই পারে, সেটা সরকারে থাকলে হতে, বিরোধী দলও থাকতে হতে পারে। সেটা হচ্ছে সেই ভুল ভ্রান্তিগুলো শুধরে সামনের দিকে যাওয়াটাই তো হলো সবচেয়ে বিচক্ষণতার পরিচয়। তা আমি তো মনে করি সেই জায়গায় সাইফুল ভাইদের মতো নেতারা যারা আছেন, বিএনপির সাথে আর সবার সাথে আলোচনা হচ্ছে এবং আমার তো মনে হয় যে যেটা মঙ্গল দেশের জন্য সেটাই হবে এবং সেটা সবার জন্য যেটা মঙ্গল সেটাই হবে। আবার এখানে এমন কোনো কিছু হবে না যাতে অন্তত, আমি তো বললাম যে আবার পরাজিত ফ্যাসিবাদ লাভবান হতে পারে, অন্য চেহারায় অন্য কোনো চেহারা আসতে পারে, এটা তো কোনোভাবেই কাম্যই হতে পারে না। কাজে অন্তত আমরা তো মনে করি যে না, এরকম কোনো কিছু হবে না এবং সেটা আস্থা রেখেই আমাদেরকে চেষ্টা করতে হবে। তবে এখন কথা হলো যে নির্বাচনটা, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলছেন যে এই নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন এবং এই কঠিনটা বিভিন্ন কারণেই, কারণ এটা একটা যুদ্ধ। এই নির্বাচনটাও কিন্তু একটা যুদ্ধ, যে আমরা এই যুদ্ধে যদি জয়লাভ করি তাহলে গণতান্ত্রিক ধারাটা লাভবান হবে, আর যদি এই যুদ্ধে আমরা পরাজিত হই তাহলে আবার সেই পরাজিত ফ্যাসিবাদরাই কিন্তু আবার চলে আসবে সিটে। তাই কাজে এটার জন্য আমাদের সবাইকে সব জায়গা থেকে দাঁড়িয়ে অন্তত একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা গণতান্ত্রিক ধারাটাকে যাতে আমরা অব্যাহত রাখতে পারি, সেটার জন্য কে কতটুকু কম্প্রোমাইজ করি, কে কতটুকু ছাড় দিয়ে একটা জায়গায় আমরা আসতে পারি, সেটার জন্য আমাদের বিএনপি অবশ্যই বড় দল, বিএনপি তো ছাড় দিবেই, বিএনপি তো অলরেডি বলেই দিচ্ছে
যে আমরা ওনাদেরকে নিয়েই আমরা একসাথেই নির্বাচনও করতে চাই, নির্বাচনের পরবর্তী সরকারও গঠন করতে চাই। কাজেই ওনাদেরকে যে ছাড় দেওয়া হবে না বিএনপি কিন্তু এটা বলে নাই। তো সেখানে অবশ্যই আরেকটা হলো যে জামাত তো ইতিমধ্যেই তার অবস্থান পরিষ্কার করে ফেলেছে নিজেই, যেটা আমি বললাম যে আমরা চাই নাই, কিন্তু তারা তো নিজেই বিএনপির বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে নিচ্ছে, যেটা রাজনীতি, আমি যেটা বলছি যেটা রাজনীতির জন্য খুব একটা মানে ভালো লক্ষণ না যেটা হয়েছে। কারণ আমরা যদি এতদিন ওনাদেরকে কাঁধে নিয়ে চলতে পারি, ওনারা কেন এটা করলেন, আমি এটাই বলছি। তবে ওনাদের স্ট্যান্ড পরিষ্কার। আমরা যেটা চাই, সাইফুল ভাইকে আশ্বস্ত করবো যে আমাদেরকে একসাথে চলতে হবে গণতন্ত্রটা ফিরে আনার জন্য, এবং অবশ্যই দল সবাইকে নিয়েই যাতে আমরা নির্বাচন করতে পারি এবং নির্বাচনটা যাতে ঐক্যবদ্ধভাবে করতে পারি, ঐক্যবদ্ধভাবে যাতে সরকারটা গঠন করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আপনাকে আশ্বস্ত হতে বলেছেন, আপনি আশ্বস্ত হয়েছেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা নিশ্চয়ই দেখব যে তারা আন্দোলনের শরিকদের সাথে সম্পর্ক, বোঝাপড়া এবং কোন ভিত্তিতে তারা করছে। নিশ্চয়ই আমরা তো পরস্পর সেটা জানি। বিএনপির কনস্ট্রেন্টগুলো যেমন আমরা বোঝার চেষ্টা করি, আবার বিএনপির দিক থেকে কি সম্ভাবনা, নিশ্চয়ই সেগুলোকে আমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ একটা দায়িত্বশীল জায়গা থেকে আমরা আচরণ করছি, এবং আমরা যেটা বললেন দেশের স্বার্থের বাইরে, মানুষের গণতান্ত্রিক অভিযাত্রার স্বার্থের বাইরে আসলে আমাদের পার্টি বা মঞ্চের অন্য কোনো স্বার্থটা নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সালাম ভাই একটা কথা খুবই খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসুক, কোনো দল নিশ্চয়ই কোনো না কোনো দল আসবে বা জোট আসবে, এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের একটা গণতান্ত্রিক অভিযাত্রা আপনি শুরু করতে পারলেন। হাসিনার জন্য প্রধান প্রবলেমটা কথা আমার বিবেচনায়, তার 1 নম্বর অপরাধ কোনটা? তার প্রধান রাজনৈতিক অপরাধ হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ তিনি বন্ধ করে দিয়েছিলেন। একটা গণজাগরণ, গণঅভ্যুত্থান ছাড়া, মানুষের একটা এরকম একটা গণবিপ্লবের মতন গণজাগরণ ছাড়া হাসিনাকে সরানোর কোনো পথ ছিল না। ঠিক আছে, তার মানে নির্বাচনের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবলমাত্র 1-2 নির্বাচন যদি অবাধ বা গ্রহণযোগ্য হতো, তাহলে 2000 ছাত্র তরুণ শ্রমিকের জীবন দেওয়ার দরকার হতো না। আমাদের অনেকে শহীদ হয়েছেন, এটা দরকার হতো না। এটা তার মানে নির্বাচন, গণতন্ত্র অভিযাত্রা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ না হলে কিন্তু বাংলাদেশ একটা আফ্রিকান সিনড্রোম, একটা ফেইল্ড স্টেট হবার একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। সেটা হলো ভয়ের জায়গাটা। আমরা একেবারেই শেষ প্রান্তে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।